হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কনসেপ্টোপিডিয়া। আমরা আজকে ডিসকাস করব চায়নার ইকোনমিক রাইজের সিক্রেট, আর দেখব যে চায়না কীভাবে মাত্র 70 বছরে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ইকোনমি হয়ে উঠেছে। এর জন্য আমরা চায়নার হিস্ট্রি থেকে শুরু করব, আর দেখব যে চায়না কীরকমভাবে নিজের হিউম্যান রিসোর্সকে নিজের ব্যাকবোনে পরিণত করেছে ও সময়ের সঙ্গে সঙ্গে তাকে এগ্রিকালচার, টেক্সটাইল, ইলেকট্রনিক্সে ইউজ করেছে। ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে 1990-তে চায়না ও ইন্ডিয়ার জিডিপি অলমোস্ট সমান ছিল, বাট আজ চায়নার জিডিপি $14.5 ট্রিলিয়ন, আর যেখানে ইন্ডিয়ার জিডিপি $3 ট্রিলিয়ন। খুব তাড়াতাড়ি চায়না ইউএসএকেও ক্রস করে যাবে ইন টার্মস অফ জিডিপি। যদিও চায়নার কাছে ইউএসএ ও রাশিয়ার মতো ন্যাচারাল রিসোর্স নেই, তাই আমরা আজকে এই প্রশ্নের উত্তরই খুঁজব যে কীভাবে চায়নার কাছে কম ন্যাচারাল রিসোর্স থাকা সত্ত্বেও একটি সুপার পাওয়ার হয়ে উঠেছে। এটা কি শুধুমাত্র একটি কমিউনিস্ট রিজিম থাকবার জন্যই, নাকি এর পিছনে আরও অনেক কারণ আছে? তাই আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, কারণ আমরা এইরকম ইন্টারেস্টিং টপিক সবসময় নিয়ে আসি। 1976 অবধি চায়নার লিডার ছিলেন মাও সেদং, যার ইকোনমিক পলিসি মোস্টলি ফেলিয়ার ছিল। মাও 1958-এ গ্রেট লিপ ফরওয়ার্ড বলে একটি পলিসি চালু করেন, যার সাহায্যে চাইনিজ গভর্নমেন্ট সমস্ত জমি চাইনিজ গভর্নমেন্টের কন্ট্রোলে নিয়ে আসেন, আর সেই জমিতে চাষিদের ফোর্সফুলি কাজ করাতে শুরু করেছিল। আর এই চাষবাসকে ফেসিলিটেট করবার জন্য ইরিগেশন সিস্টেমের পুর ইমপ্লিমেন্টেশন আর র্যান্ডাম এক্সপেরিমেন্ট এগ্রিকালচারকে বরবাদ করে দেয়, এবং এর ফলে বড় বড় দুর্ভিক্ষ দেখা দিতে লাগে। এছাড়াও ব্যাকইয়ার্ড ফার্নেস বা নিজের বাড়িতেই স্টিল ফার্নেস তৈরি করানো হয়েছিল, যাতে স্টিল প্রোডাকশনকে বাড়ানো যেতে পারে। কিন্তু ল্যাক অফ টেকনোলজি এবং টেকনোলজিক্যাল অভিজ্ঞতার জন্য এই স্টিলের কোয়ালিটি ভালো ছিল না। তাই এই পলিসির এগেনস্টে চাইনিজ কমিউনিস্ট পার্টির মধ্যে অসন্তোষ শুরু হয়ে যায়। তাই মাও 1966-এ কালচারাল রেভলিউশন শুরু করেন, যাতে বিদ্রোহী লিডারদের মেরে ফেলা হয়। 1976-এ মাওয়ের মৃত্যুর পর পাওয়ারে আসেন ডেন জাওপিং। তিনি মাওয়ের পলিসিকে রিভার্স করেন এবং ম্যাসিভ রিফর্ম শুরু করে দেন। এই রিফর্মসকে ফুলফিল করবার জন্য ম্যাসিভ লেবার ফোর্স তো চালাতে ছিল, কিন্তু তা ছিল অত্যন্ত আনস্কিল। মাওয়ের কালচারাল রেভলিউশনের জন্য প্রচুর স্কুল বন্ধ করে দেওয়া হয়। ডেন জাওপিং এটি বুঝতে পারেন যে ফোর্সফুল লেবার কখনোই ইকোনমিতে গ্রোথ আনতে পারে না, তাই লেবারদের দরকার ইনসেন্টিভ। আর এটাও বুঝতে পারেন যে আনস্কিল্ড লেবাররা হেভি হাইটেক ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন না। তাই রিফর্ম খালি এগ্রিকালচার দিয়ে শুরু করা হয় এবং চাষের জমির উপর থেকে গভর্নমেন্ট কন্ট্রোল হাটিয়ে চাষের জমিতে প্রাইভেট ওনারশিপ শুরু করা হয়। তাই এবার চাষিরা সরকারকে ট্যাক্স দিয়ে তাদের প্রডিউসকে মার্কেটে বেচতে শুরু করে। তার ফলে দুর্ভিক্ষ ধীরে ধীরে কমতে শুরু করে এবং চায়না একটি ফুড সারপ্লাস দেশে পরিণত হয় ও লোক দারিদ্র্য থেকে বেরোতে শুরু করে। তাই অনেক চাষি তুলো এবং আখের মতো ক্যাশ ক্রপস চাষ করা শুরু করে। তুলো ভবিষ্যতে চায়নাতে টেক্সটাইল রেভলিউশনের মূল আধার হয়ে ওঠে। এরপর ধীরে ধীরে আনস্কিল লেবারদের খেলনা, ফার্নিচার এবং খামারের সরঞ্জামের মতো লো স্কিল কারখানাতে ট্রান্সফার করা শুরু করা হয়, যাতে প্রাইভেট ওনারশিপ ছিল এবং যে কারখানাগুলি লোকাল ডিমান্ড এবং প্রবলেমের হিসাবে প্রোডাকশন করত এবং ইনোভেশন করত। এই ছোট কারখানাগুলি 1985-এ চায়নার জিডিপির 13% কন্ট্রিবিউট করত এবং পরবর্তীকালে তা বেড়ে 1990-তে 30% অফ চাইনিজ জিডিপিতে পরিণত হয়। আমরা আগেই দেখেছি যে মাও সেদং কীভাবে চাইনিজদের আনস্কিল্ড এবং আনএডুকেটেড করে রেখেছিল, আর ডেন জাওপিং কীভাবে চাইনিজদের স্কিল্ড করা শুরু করে। এতে 1980-এ কালেক্ট করা রেভিনিউ কাজে লাগতে শুরু করে। এই রিফর্মে 9 ইয়ার স্কুলিংকে কনস্টিটিউশনালি ম্যান্ডেটরি করা হয়, যাতে ভোকেশনাল ট্রেনিংও ইনভলভ ছিল। এর জন্য টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কুলিং সিস্টেম বা TVES বানানো হয়। বিভিন্ন কোম্পানিও কলেজে ট্রেনিং প্রোভাইড করা শুরু করে। এর ফলে 1990-তে প্রাইমারি এডুকেশন অলমোস্ট ইউনিভার্সাল হয়ে যায়, আর আন্ডার গ্র্যাজুয়েটের সংখ্যা 1.65 লাখ থেকে 9.5 লাখে পরিণত হয়। এবার দেখা যায় যে চায়না কীভাবে ইলেকট্রনিক্সের গ্লোবাল জায়ান্ট হয়ে উঠেছে। 1990-এ জাপানের সোনি এবং সাউথ কোরিয়ার স্যামসাং ফ্রিজ, টিভি ইত্যাদির জন্য ফেমাস হয়ে ওঠে, আর এর ফলে বিদেশের মার্কেটে এর চাহিদা খুবই বাড়তে শুরু করে। কিন্তু এক্সপ্যান্ড করবার জন্য তাদের কাছে না ছিল লেবার, না ছিল ল্যান্ড। চায়না এই দেশগুলিকে তাদের দেশে ইনভেস্ট করতে বলে, কারণ ল্যান্ড আর চিপ লেবার চায়নাতে তো ছিলই। এর কিছু বছর পর লোকাল প্রডিউসাররা এই সব বিদেশি টেকনোলজি ইউজ করে প্ল্যান্ট সেট আপ করে এবং খুব চিপ টেলিফোন, VCR, টিভি বানাতে শুরু করে দেয়। এছাড়াও চায়না কর্পোরেট ট্যাক্সকে অত্যন্ত কম রাখে, যার ফলে আরও বিদেশি ইনভেস্টমেন্ট আসতে শুরু করে। লেট 1990-এ ইউএসএতে কম্পিউটার টেকনোলজিতে বুম দেখা যায়, যার ফলে HP, ডেল, অ্যাপেলের মতো কোম্পানি উৎপত্তি হয়। আর এদেরও নিজেদের হার্ডওয়্যার বানানোর জন্য চিপ লেবারের দরকার ছিল, আর নতুন ফ্যাক্টরিও বানানো খুব কস্টলি ছিল। তাই ম্যানুফ্যাকচারিং আউটসোর্সিং শুরু হয়।
জাপান ও সাউথ কোরিয়া ইনভেস্টমেন্টের জন্য চায়না ইকোনমিক্যালি অলরেডি এনহ্যান্স হয়েছিল, তাই চায়না কন্ডিশনাল ফরেন ইনভেস্টমেন্ট শুরু করে, যেখানে চায়না ফরেন কোম্পানিকে লোকাল কোম্পানির সাথে টাই আপ করে টেকনোলজি ট্রান্সফার করতে শুরু করে এবং লোকাল কোম্পানিতে ফরেন কোম্পানির কম্পোনেন্টগুলি তৈরি হতে শুরু করে দেয়। যেমন চায়নার ফক্সকন কোম্পানিতে অ্যাপেল তার প্রোডাকশন করে। এছাড়াও এইচপি, কম্প্যাক্ট, ডেলও চায়নাতে অ্যাসেম্বলি শুরু করে দিয়েছে। এর সাথেই লোকাল কোম্পানিরা ফরেন কোম্পানির টেকনোলজি শিখে চিপার প্রোডাকশন শুরু করে দেয়। চায়না বেসিক গুডসের মাস প্রোডাকশন করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ডাম্প করতে শুরু করে, যেমন স্মার্টফোন, যার ডিমান্ড 2000 সাল নাগাদ খুব বেড়ে গিয়েছিল, কিন্তু এর কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। তাই চায়না এর থেকে কামানো টাকা থেকে এর প্রোডাকশন ইমপ্রুভ করতে শুরু করে এবং কোয়ালিটিও এনহ্যান্স করে। তাই জন্য আজকে আমরা লেনোভো এবং শাওমির মতো গ্লোবাল ব্র্যান্ডকে দেখতে পাচ্ছি। এরপর যখন ইউএসএতে গুগল, ফেসবুক এবং মাইক্রোসফট লেড সার্ভিস ইন্ডাস্ট্রির বুম হতে শুরু করে, তখন চায়না এর ফায়দা ওঠায়, কারণ তার কাছে অলরেডি স্কিল্ড ওয়ার্কফোর্স ছিল। ফলে চায়নাতে সার্ভিস সেক্টরের জিডিপিতে কন্ট্রিবিউশন 25% থেকে 54% হয়ে যায় 2019-এ। ম্যানুফ্যাকচারিংয়ে কপিক্যাট কালচারের মতো সার্ভিস সেক্টরেও কপিক্যাট কালচার দেখা যায়। এর সবথেকে বড় এক্সাম্পল হলো আলিবাবা ই কমার্স প্ল্যাটফর্ম, যা অ্যামাজন এবং ইবের ফিচার্সকে ইনকর্পোরেট করেছে। এরপর উইচ্যাট, যা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, স্কাইপের ফিচারকে কপি করেছে। এছাড়াও সার্চ ইঞ্জিন বাইজু গুগলের কপিক্যাট। 2010-এ গুগল যখন চায়না থেকে এক্সিট করে, তখন বাইডু চায়নাতে মনোপলি পেয়ে যায়। এর ফলে তার নেটওয়ার্ক থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলির 80টি কান্ট্রিতে ছড়িয়ে দেয়। এইভাবে চায়না নিজের কাছে ন্যাচারাল রিসোর্স না থাকা সত্ত্বেও তার হিউম্যান রিসোর্স এবং অ্যাডাপ্টেবিলিটির জন্য আজ গ্লোবাল জায়ান্টে পরিণত হয়েছে। আশা করি আপনাদের এই ভিডিওটি অত্যন্ত ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ, টিম কনসেপ্টোপিডিয়া।